নমস্কার, সময় কলকাতা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিতা, আর আমার সঙ্গে রয়েছে সময় কলকাতা স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। স্বাগত জানাবো স্বপন মজুমদারকে আমাদের সময় কলকাতা স্টুডিওতে। এবং ঠিক তার পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। আমি প্রথমে একটু স্বপন বাবুর কাছে যাব এবং স্বপন বাবু, আপনার কাছ থেকে প্রথমে যে বিষয়টি জানতে চাইব, বারাসাতের বিজেপি প্রার্থী আপনি এবং আপনার সঙ্গে তৃণমূলের প্রার্থী রয়েছে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। তিনি 3 বারের সাংসদ, কতটা হাড্ডাহাড্ডি লড়াই কি বলবেন? দেখুন, 3 বারের সাংসদ, তার জন্য আমার কাছে লড়াইটা অতি সহজ হয়েছে আরও। কারণ আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গবাসী, তৃণমূল দল মানেই একটা করাপ্টেড দল। তাদের আর 5 বছরের ক্ষমতায় থাকলে হয়তো করাপশনের তালিকাটা একটু ছোট হতো। যেহেতু 15 বছর রয়েছে, সেই তালিকাটা অনেক লম্বা। বহু প্রতিশ্রুতি মানুষকে দেওয়া হয়েছে, সেগুলো পালন করা হয়নি। আর যে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়ার ছিল, সেগুলো আরও তারা মেরে খেয়েছে। এর জন্য মানুষের কাছে ভোট চাওয়ার মতন তাদের আমার মনে হয় কোনো মুখ আছে বলে জানা নেই। এর জন্য আমার কাছে খুব সহজ হবে লড়াইটা। পুরন্দর, স্বপন, আমার আপনার কাছে প্রশ্ন, বসিরহাট বনগাঁ দক্ষিণ কেন্দ্রে আপনি বিধায়ক, সেই জায়গা থেকে লোকসভার সাংসদ হওয়ার জন্য আপনার লড়াই। আপনি যে কেন্দ্রের বাসিন্দা, সাংগঠনিক জেলার দিক থেকেও বলছি, বারাসাত এখন কিন্তু সাংগঠনিক জেলা হিসাবে আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আপনি আছেন, সেখানে 7 জনের মধ্যে 6 জনই হচ্ছে বিজেপির বিধায়ক। উল্টো দিকে যে জায়গায় এসে আপনি লড়াই করতে চলেছেন, 7 জনের মধ্যে প্রত্যেকেই হচ্ছে তৃণমূলের বিধায়ক। এই জায়গায় দাঁড়িয়ে অঙ্ক কষে আমি যদি বলি যে ব্রতিন সেনগুপ্ত সময় থেকে আরম্ভ করে পরে পিসি সরকার, তারপরে গতবারে মৃণালকান্তি দেবনাথ, প্রত্যেকবারই কিন্তু কাকলি ঘোষ দস্তিদার একটা বড় মার্জিনে জিতেছেন। শেষবারে মার্জিন আমার যদি ভুল না হয় 1,10,000। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি এই সংখ্যা তত্ত্বের দিক থেকে কতটা কি ভাবছেন? দেখুন, খুব ভালো প্রশ্ন। আমরা সকলে জানি বনগাঁ লোকসভা বা বনগাঁ সাব ডিভিশন একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। আর সেই ঘাঁটি ভেঙে যখন ভারতীয় জনতা পার্টি 6টা এমএলএ আর একটা এমপি আমরা করতে পেরেছি, এবং সাংগঠনিকভাবে যে 6 জন এমএলএ এবং একজন সাংসদ, তো তাদের মধ্যে সবথেকে পুরনো সংগঠন করে দলের সাংগঠনিকভাবে আমিই ছিলাম। তো অবভিয়াসলি সেই লড়াইটা আমার কাছে খুব চ্যালেঞ্জের ছিল এবং লড়াইটা দিয়েছি। তারপরে আমাদের এত ভালো ফল এসেছে। বাকি সবাই যখন ক্যান্ডিডেট হয়েছিল, সবাই যার যার মতো লড়াই দিয়েছে, কিন্তু শুরুর লড়াইটা আমার মনে হয় আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা, তাদের সঙ্গে নিয়ে আমি ফ্রন্টে থেকে দেওয়ার চেষ্টা করেছিলাম। তাই দল মনে করেছে যে বারাসাতেও যে টিএমসির ঘাঁটি আছে, সেটা ভাঙতে গেলে স্বপন মজুমদার ক্যান্ডিডেট হলে সেটা সহজে ভাঙা সম্ভব হবে। তাই দল আমাকে বিশ্বাস করে, আমার পর যে আস্থা রেখে আমাকে ক্যান্ডিডেট করেছে। আমি আশাবাদী আমি বারাসাত লোকসভার সিট ভারতীয় জনতা পার্টিকে উপহার দিতে পারব। প্রথম দিন যেদিন আপনি মনোনয়ন পেলেন, আর কি বিজেপির হয়ে লড়ার ব্যাপারটা জানতে পারলেন, যে অন্তত পাবলিক হলো ব্যাপারটা, যেখানে তালিকা প্রকাশ পেল 19 জনের, দ্বিতীয় দফার তালিকা। সেখানে দাঁড়িয়ে আপনি প্রথম দিন সাংবাদিক সম্মেলন করে কয়েকটা কথা বলেছেন, যেখানে দাঁড়িয়ে আপনার লক্ষ্যর কথা বলেছেন, আপনি কোন অস্ত্রে লড়বেন বলেছেন, পাশাপাশি বলেছেন নরেন্দ্র মোদীকে সামনে রেখেই এবং বিজেপির আদর্শেই আপনি লড়বেন। কিন্তু পাশাপাশি আপনি কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ এনেছেন। এর মধ্যে একটা রয়েছে জমি কেলেঙ্কারি, রাজারহাট নিয়ে আপনি কিছু কথা বলেছেন। আমি জানতে চাইব কি কি লক্ষ্য, আরও যদি আপনার কাছে খোলসা করা কিছু থাকে, কি কি লক্ষ্যে আপনি লড়বেন এবং কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আপনার অস্ত্র কি কি হবে? দেখুন, আমরা পশ্চিমবঙ্গবাসী ইতিমধ্যে তৃণমূলের যতগুলো বড় বড় লিডার, নেতা, মন্ত্রী, তাদের করাপশন এবং দুর্নীতির বহর এতটাই বড়, অর্ধেক মন্ত্রিসভা জেলখানায়।
তো সেখানে আমার মনে হয় কাকলি রেভিউ পিছিয়ে নেই কোথাও। তো তিনি রাজারহাটে তার জমি আছে, তিনি দীর্ঘ 15 বছরে যা যা প্রতিশ্রুতি দিয়েছে তার কাজ করেনি, তার ল্যাডের টাকায় যে কাজ হওয়া প্রয়োজন ছিল সেগুলো করা সম্ভব হয়নি বা করেননি তিনি। এর একটা লম্বা তালিকা আমাদের কাছে আছে। আপনি বলেছেন আপনার কাছে প্রমাণ রয়েছে, সময়ে আমরা সেগুলো পাবলিশ করব। সবে নির্বাচন ঘোষণা হয়েছে, আমরা রাজনৈতিক লড়াইটা রাজনীতির মতনই করব। ধীরে ধীরে মানুষকে সব কিছু সামনে তুলে ধরবো, মানুষের সামনে যে বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো শিলান্যাস করা হয়েছে কিন্তু বাস্তবায়িত করা সম্ভব হয়নি। কেন, কিসের জন্য, সেটা বারাসতের মানুষও জানতে চাইবে তার কাছে। এর জন্য আমার লড়াইটা খুব সহজ হবে। বারাসতে উন্নয়নের কথা যখন বলবেন, মানুষকে কি বলবেন? মানুষের কাছে গিয়ে আপনার বার্তা কী থাকবে, কি কি প্রতিশ্রুতি দেবেন? দেখুন, এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটাই স্লোগান, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা সাথ। সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করা আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলেছে। বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে গ্রহণযোগ্য লিডার হিসেবে নরেন্দ্র মোদীকে সবাই মেনে নিয়েছে। বর্তমানে ভারতবর্ষ বিশ্বের ৫ম ধনী দেশ হিসেবে গণিত হয়েছে। আগামী দিনে সেটা খুব তাড়াতাড়ি ৩য় নম্বরে পৌঁছাবে বলে আমরা আশা করি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে করাপশন মুক্ত ভারতবর্ষ হতে চলেছে। অনেক বড় বড় করাপ্টেড লিডার, মিনিস্টার তারা জেলখানায় গিয়েছে। আর বর্তমানে যারা আরও কারাপ্টেড লিডার আছে তারাও আগামী দিনে জেলখানায় যেতে হবে, এটা নিশ্চিত ধরে নিন। আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে রাখুন। স্বপনবাবু, তৃণমূল হাতে ২-৩ সপ্তাহ বেশি সময় পেয়েছে, কিন্তু আপনার পাশেও কিছু ওই যে সংখ্যা তত্ত্বের কথা বললাম, সেখানে দাঁড়িয়ে যদি দেখেন, দেগঙ্গায় গত বছর কাকলি ঘোষ দস্তিদার একটা বড় মার্জিনে জিতেছিলেন। এখানে কিন্তু আইএসএফও তাদের থাবা বসাচ্ছে। তো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনি, যে দেগঙ্গায় আইএসএফ যদি তৃণমূলের ভোট কাটে সেক্ষেত্রে আপনার কতটা সুবিধা হতে পারে? সেটা বিজেপির অনেকটা বেশি সহজ হয়ে যাবে লড়াইটা। আর দ্বিতীয় কথা, আমি মনে করব আইএসএফ যেটা করেছে, সংখ্যালঘু ভাইয়েরা যেটা করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। তার কারণ আর যাই হোক, সংখ্যালঘু ভাইয়েরা দুধের গাই হতে পারে না, তাদেরও নিজস্ব সত্তা আছে, তারাও মানুষ, তারাও এই ভারতবাসী। তাদেরকে যেভাবে অপমান করা হয়েছে, কালিমালিপ্ত করা হয়েছে, এ বাংলার জন্য খুব, বা বাংলার যারা মুসলিম ভাই বোনেরা তাদের জন্য খুব বেদনাদায়ক। তাই তারা নিজস্ব সত্তা খুঁজে পাওয়ার জন্য, নিজের অধিকার বা নিজস্ব পায়ে দাঁড়ানোর জন্য তারা চেষ্টা করছে। তাদেরকে আমরা অভিনন্দন জানাবো এবং তাদের এই লড়াইয়ের জন্য ভারতীয় জনতা পার্টির যে লাভ হবে এ বলার অবকাশ। আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন, আইএসএফকে বা বামেদের, নাকি ভাবছেন তৃণমূলকেই প্রধান প্রতিদ্বন্দ্বী এবারের সংসদ নির্বাচন? দেখুন না, আমার মনে হয় লড়াইটা কারোর সঙ্গেই তেমন হবে না। 2 লক্ষের বেশি ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। নিকটতম প্রতিদ্বন্দ্বী কি হতে পারে? অবভিয়াসলি শাসক দল, তাদের তৃণমূল কংগ্রেস, তাদের সঙ্গে লড়াইটা হবে। তাহলে তৃণমূল এখানে আপনার বিরুদ্ধে অবিরত প্রচার করছে, আপনি নিজেও জানেন সেটা, এবং প্রথম তাদের প্রচারে আমি কুণাল ঘোষের বক্তব্যও দেখাতে পারি। কুণাল ঘোষ সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ আনছেন যে আপনার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ রয়েছে যেখানে আপনি আসামের কথা বলছে, তারা এই অভিযোগগুলো রয়েছে। আমরা যদিও জানি সেগুলো প্রমাণিত অভিযোগ নয়, কিন্তু আপনি এ নিয়ে ব্যক্তিগতভাবে কি বলবেন? কারণ মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে। দেখুন, প্রথমত আপনারা জিজ্ঞেস করছেন মানুষকে বোঝানোর জন্য বা জানানোর জন্য আমি কথাগুলো বলবো। তার আগে বলে নিই, কুণাল ঘোষ সে কে, আগে তার নিজের পরিচয়টা নিজে জিজ্ঞেস করলে মনে খুব ভালো হয়। বাংলার 17 লক্ষ আমানতকারী সারদায় তার টাকা মেরে খেয়ে এসেছে, সেও জেল খেটে এসেছে, সে আমাকে এই প্রশ্নটা করতে পারে না আমার মনে হয়। আর করেছে যখন, তার জবাবটাও আমি দিচ্ছি। আমরা সকলে জানি 2016 থেকে 2021 পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে জুড়ে শয়ে কয়েক হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, এনডিপিএস অ্যাক্টে কেস দেওয়া হয়েছে। তো সেখানে আমার পিছনে ষড়যন্ত্র করা হয়েছিল। তার কারণ, বনগাঁর মতন শক্ত ঘাঁটি যদি আমি ভাঙতে পারি আমাদের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে, তাহলে আগামী দিন ওই লক্ষ্য
নবান্ন পর্যন্ত পৌঁছাবে না তা বলার অবকাশ নেই। তারা ভয় পেয়ে ষড়যন্ত্র করেছে, আমাকে টোটালি ষড়যন্ত্র শিকার হতে হয়েছে আমাকে। মহামান্য আদালত সেটা নিম্ন আদালত থেকে একটা বিচার ব্যবস্থার মাধ্যমে সাজা ঘোষণা করেছিল মাত্র 9 মাসের মধ্যে, যেটা আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে প্রথম। আর তারপরে আমাদের উচ্চ আদালত এক ডেটেই সেটাকে খারিজ করে দিয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, আমি নির্দোষ। সেই নির্দোষ প্রমাণ আমার কাছে জাজমেন্ট কপি আছে, আপনারা দেখতে চাইলে টিভির পর্দায় বা মিডিয়ার মাধ্যমে আপনাদেরও আমি প্রকাশিত করতে পারি। এরা ষড়যন্ত্র করে যেভাবে বিজেপিকে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, সাধারণ মানুষ তাতে পা দেবেন না। এবং সাধারণ মানুষ জানে ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শবান পার্টি, এবং তারপরের থেকে 2018 থেকে বিভিন্ন কার্যক্রমের মধ্যে আমি রয়েছি। 2019-এ আমি লোকসভা নির্বাচন আমাদের সম্মানীয় সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে যেভাবে করেছি, তারপরে 2021-এ আমি নিজে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং বিধায়ক হয়েছি, তখন হলফনামায় দেখানো হয়েছে। তারপরে 2024-এ এসে সেই কুৎসা রটিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা যাবে না, এটা তৃণমূল, মানে এটা পরিষ্কার কুৎসা আপনি বলছেন? একদম সম্পূর্ণভাবে কুৎসা। আচ্ছা, আমার পাশাপাশি প্রশ্ন, আপনার সঙ্গে কিন্তু নারীর যোগ রয়েছে, আপনি গোপালনগরের বাসিন্দা, আপনার বনগাঁর মানুষের সঙ্গে নারীর যোগ। আলো রানী সরকারকে যখন হারিয়েছেন আমরাও দেখেছি যে আপনি প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন। এবার তৃণমূলের বিরুদ্ধে যখন লড়ছেন, তৃণমূলের কিন্তু ওখানেও যা ছিল এখানেও তাই, হ্যাঁ, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার 3বারের টানা সাংসদ, 4র্থবার জিততে চলেছেন, বারবার কিন্তু তার মার্জিন বাড়ছে অথবা ভোটের রেশিও বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহিলা ভোট, এটা কিন্তু বিরাট বড় ফ্যাক্টর। বলা হয় তৃণমূল নাকি মহিলাদের ভোটের উপরে অনেকটাই নির্ভরশীল। এই মিথ্যাকে আপনি ভাঙার জন্য কি কি লক্ষ্যে করছেন? দেখুন, এটা ভাঙার জন্য আমাদের কাছে খুব সহজ উপায়। ইতিমধ্যে আমরা সকলে জানি কাকলি ঘোষ দস্তিদার যেভাবে নারদা কাণ্ডে টাকা নিয়েছে সবাই দেখেছে। তারপরে মহিলা ভোট ভাঙার জন্য তৃণমূলের স্ট্র্যাটেজি কি, মমতা ব্যানার্জি কোনো মহিলা আক্রান্ত হলে, রেপ হলে সেটা ছোটো মোটো ঘটনা করে আর দুষ্টু মিষ্টু ভাইয়েরা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। খুব সদ্য একটা ঘটনা আমরা জানি যেটা সন্দেশখালিতে ঘটেছে, শেখ শাহজাহান ঘটিয়েছে। আমার আপনার ঘরের মা বোনদের, ঘরের বউকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাচ্ছে, পিঠে বানিয়ে খাওয়াতে হবে, তারপরে আরও কত না কিছু। এরকম যদি চলতে থাকে কোনো একটা দলের নীতি আদর্শ, সেই মা বোনেরা তাদের উপর কতটা আস্থা রাখবে, ভরসা রাখবে, সেটা ভাবার বিষয়। আর 500 টাকা 1000 টাকার যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেছিল, মানুষ সেটা বুঝতে পেরেছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা সরকারে আসলে আমরা 500-1000 জায়গায় 2000 টাকা করে দেবো, যেটা আমরা মধ্যপ্রদেশে দিই। এখন লাডলি বেহেন, মানে এরকম কথা বলছে, একদম মানে খুব বড় একটা তাৎপর্যপূর্ণ কথা বললেন। আমরা দেব, অবশ্যই দেব। আর দ্বিতীয়ত হচ্ছে, এতদিন বাংলা অ্যাকচুয়ালি খুব গরিবিতে পরিণত হয়েছে, তার জন্য মানুষের কাছে 500-1000 টাকার খুব গুরুত্ব ছিল। শিল্প নেই, কলকারখানা নেই, কর্মসংস্থান নেই। যারা বিভিন্ন মহিলা সমিতির মাধ্যমে কাজ করছে তাদেরকে ভুল বোঝানো হয়েছে যে আমরা তোমাদের এই কাজের সুযোগ করে দিচ্ছি, টাকা দিচ্ছি। বাস্তবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প, সেটা মহিলারাও জেনে গিয়েছে। এবং গরিব মানুষের থাকার জন্য, মাথার পর ছাদ দেওয়ার জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার নাম পরিবর্তন করে 100 দিনের কাজের টাকা, সেগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের যোজনা, নাম পরিবর্তন করে এটা যে মিথ্যাচার করেছে, এদের মুখ থেকেই সেই সত্য সামনে চলে এসে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন হিসাব চেয়ে হিসাব হয়নি, টাকা বন্ধ করেছিল। এটা মানুষের কাছে একদম পরিষ্কার। স্বপনবাবু, আপনার কাছে আমার দুটো আর প্রশ্ন থাকছে। প্রথম প্রশ্ন, যেটা আপনি বললেন সন্দেশখালী, সন্দেশখালী বসিরহাটের একটা বিধানসভা এলাকা, সেখানে তৃণমূল প্রার্থী যিনি হয়েছেন হাজি নুরুল ইসলাম, তিনি বলছেন একটা ছোট এলাকায় এই ঘটনাটা ঘটেছে, তিনি ক্ষমা চেয়ে নেবেন এবং সেখানের প্রভাব বিরাটভাবে পড়বে না। আমরা এটা নিয়ে প্যানেলে আলোচনা করেছি, আমাদের বিশ্লেষক বলছেন যে পড়বে, এবং নরেন্দ্র মোদী নিজে বলছেন সন্দেশখালী ঝড় উঠবে। সন্দেশখালী কতটা প্রভাব ফেলবে? সন্দেশখালী বাংলার জন্য
কলঙ্কদায়ক, লজ্জাদায়ক, বাঙালির লজ্জা। ভোট বাক্সে কতটা আর প্রতিফলন হবে? সেইটা ভোট বাক্সে 100% প্রতিফলন ফলবে। এটা তৃণমূল কংগ্রেস এখনো বুঝতে পারছে না। ভোট 4 তারিখের পর আপনার ভোট কেন্দ্রে করবে কাউন্টিংয়ের বারাসাতে? বারাসাত কেন্দ্রে তো অবশ্যই পড়বে তার প্রভাব। আজকে সন্দেশখালী হয়েছে, কালকে বারাসাতে হবে না, তার কি গ্যারান্টি আছে? আমার আর একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, আমি একটা প্রশ্ন করে নিতে চাই, যেটা অপ্রিয় ঠেকতে পারে আপনার কাছে, যে আপনার সঙ্গে মানুষের এত জনসংযোগ, আপনি জনসংযোগে বাড়াচ্ছেনও, কিন্তু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ তৃণমূলের তরফে রয়েছে এবং যেটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে বিজেপি আক্রান্ত হলে কোথাও আপনি অহিংসার কথা বলেন না, এবং আপনি একবার বলেওছেন যে বিজেপি ক্ষমতায় এলে পরে তৃণমূলদের ধরে ধরে এনকাউন্টার করা হবে। এটা কতটা সত্য? না, এটা এই প্রশ্নের মধ্যে একটু চেঞ্জ প্রয়োজন আছে। আমি তৃণমূলদের নয়, তৃণমূলের যারা গুন্ডা, শেখ শাহজাহানের মতন মানুষ আমার ঘরের মা বোনদের নিয়ে, মানে তৃণমূল আশ্রিত গুন্ডার কথা। একদম একদম তাদেরকে এই বাংলায় স্থান দেওয়া যাবে না। এবং তৃণমূল তো নিজেরা এনকাউন্টার করছে, বিজেপি 200-র বেশি কার্যকর্তাকে 5 বছরে মেরে ফেলেছে তারা। আমরা তো প্রশাসনের মাধ্যমে তাদের শায়েস্তা করতে চেয়েছি, তাতে ভুল কিসের? সঞ্চিতা, একেবারে স্বপনবাবু, যে বিষয়টি আমি আপনার কাছ থেকে আরো একবার পরিষ্কার একেবারে খোলসা করে জানতে চাইবো যে জয়ের বিষয়ে ঠিক কতটা আশাবাদী আপনি? আমি 200% আশাবাদী। 2 লক্ষের বেশি মার্জিনে এই বারাসাত লোকসভা এবার জিতবে। একেবারেই যে অভিযোগের কথা আপনি বলছিলেন, সেই যারা অভিযোগ করেছে তারা আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমি একটু যাওয়ার চেষ্টা করব নিউজ রুমে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। আমি একটু নিউজ রুমে অর্কজ্যোতির কাছে যাব এবং যারা উপস্থিত রয়েছেন তারা ঠিক কি বলছেন এ বিষয়ে একটু শোনার চেষ্টা করব। যেটা একটু আগেই পুরন্দর স্বপনবাবুকে প্রশ্ন করছিল যে সন্দেশখালীর কোনো প্রভাব বারাসাতের নির্বাচনে পড়বে কিনা, বারাসাতের নির্বাচনে সন্দেশখালীর প্রভাব পড়বে কিনা সেটার উত্তর কিন্তু সময়ে পাওয়া যাবে। কিন্তু একটা প্রভাব কিন্তু বারাসাতে কিন্তু পড়ছে, সেটা হচ্ছে আমরা দেখেছি গত 2 দিন আগে যে বসিরহাটের যিনি বিজেপি প্রার্থী সেই রেখা পাত্রর বিরুদ্ধে এক গ্রামের একাংশ সরব হতে, এবং তার 2 দিন পরই আমরা দেখলাম 180 ডিগ্রি ঘুরে তারা বললেন যে শাসক দলের কাছে চাপে তারা ওইসব অভিযোগগুলো করেছিলেন এবং তাদের রেখা পাত্রর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ঠিক যেরকমটা দেখা যাচ্ছে কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্রে, যেখানে দেখা গেছিল যে বিজেপির একাংশ, একটা ভিডিও সামনে এসেছিল, সেখানে দেখা গেছিল বিজেপির একাংশ তারা কিন্তু সরাসরি অভিযোগ করছেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে। এখন এক্সক্লুসিভলি সময় কলকাতার পর্দায় আমরা রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছে সেই 4 মুখ, এবং আমরা একটু শুনে নেব যে তারা ঠিক কি বলছেন। একটু আপনি বলুন যে আপনাদের তখন কি অভিযোগ ছিল? আমাদের অভিযোগ কিছু ছিল বলতে আমরা ওই দোল উৎসব পালন করছিলাম, তো সেই মুভমেন্টে আমাদের একটু ড্রিঙ্ক করেছিলাম, তো কিছু অজ্ঞাত ব্যক্তিরা এসছিলেন, আসার পরে আমাদেরকে বলেছিল যে এই ব্যাপার তুমি এইটা করো, আর কিছু করবো সে করবো এরভাবে বলেছিল। তো কিছু ভয় টয়ের ব্যবস্থা করেছিল, তো এখন আমরা বাধ্য হয়েছিলাম এটা বলতে। কিন্তু আমরা এখন বলতে চাচ্ছি যে না, আমরা খুবই খারাপ কাজ, আমরা খুবই ভুল করেছি। কারণ আমরা যেহেতু মদ্যপান অবস্থায় ছিলাম, কিছু অজানা ব্যক্তি আমাদের পাড়াতে এসেছিল, এসে আমাদের এরা কারা এদের পুরো আমরা এখনো পর্যন্ত চিনে উঠতে পারিনি। তবে আমাদের মনে হয় যেহেতু আমরা দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি করি, 2021-এও আমরা বাড়ি ছাড়া ছিলাম দীর্ঘ 2 বছর, এবং 2 বছর বাড়ি থাকার পর আমরা হাইকোর্টের অর্ডারে বাড়িতে এসেছি। আমাদের সেই সুযোগটা কাজে লাগানোর জন্য হয়তো আমাদের ভয় দেখিয়ে পুরো পরিকল্পনাভাবে, এটা অবশ্যই শাসক দল হতে পারে, এছাড়া আমাদের ওখানে সিপিএমের কোনো নেই, পুরো ওই শাসক দলের পুরো পরিকল্পনাভাবে আমাদের পুরো ফাঁসানো হয়েছে। কি বলবেন, আপনাদেরকে ফাঁসানো হয়েছে? এরকমই হয়তো তখন আমরা মদ্যপানে ছিলাম, তখন এইসব বলা হয়েছিল, আমাদের ভয় দেখানো হয়েছিল যে 2 বছর তোরা বাড়ি ছাড়া রয়েছিস, ভুলবিন্দ এটা যদি আবার হয় তাহলে আবার তোরা বাড়ি ছাড়া থাকবে, এইসব হাবি যাবি। আমরা 2 বছর বাড়ি ছাড়া। বর্তমানে আপনাদের স্ট্যান্ডটা কি? আমাদের স্ট্যান্ড আমরা ওটা করতাম, ভারতীয় জনতা পার্টি করব, এবং আমাদের যিনি প্রার্থী তাকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করাবই। আমাদের টার্গেট
প্রধানমন্ত্রীর হাত শক্ত করা এবং 400-র বেশি আসন নিয়ে। আপনি 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 যেরকমটা বলছিলেন যে আপনারা তখন চাপের কাছে নতি স্বীকার করেছিলেন, এই যে আপনারা বর্তমানে সময় কলকাতা স্টুডিওতে দাঁড়িয়ে এই যে কথাগুলি বলছেন, এর পেছনে আপনাদের বিজেপির তরফ থেকে কি কোনো চাপ রয়েছে? বিজেপির থেকে আমাদের কোনো চাপ নেই, কারণ আমরা তো ভারতীয় জনতা পার্টি করি, আমাদের বিজেপি থেকে কোনো ভয় নেই। আচ্ছা, কি বলবেন? আমরা এটাই বলতে চাই, আমাদের কোনো পার্টির তরফ থেকে কোনো আমাদেরকে কোনো রকমভাবে প্রেশার কেট বা কিছু ওসব কিচ্ছুই নেই আমাদের মধ্যে। এখন আমরা নিজেরাই স্বেচ্ছায় বলতে চাই যে আমরা যে ওই অবস্থাতে যেটা বলে ফেলেছিলাম সেটা আমরা খুব ভুল করেছি, আর আমরা বলতে চাই যে তার জন্য আমরা ক্ষমা চাইছি, বরঞ্চ আরও পার্টির কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আমার জন্য আমরা পুনরায় আমরা যেন সেই পার্টির সম্বন্ধে কাজ করতে পারি। আমরা কাজ করতে চাই, আমরা ভুল করেছি, আর জন্য ক্ষমাপাত্র হতে আমরা চাইছি। দেখো একদমই সঞ্জিতা, দেখো এনারা যেটা অভিযোগ করছেন যেটা যে তারা তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং কিছু মানুষ তাদেরকে ভুল বুঝিয়েছিল, যে ভুল বোঝানোর তত্ত্বটা আমরা শুনেছি সন্দেশখালী অর্থাৎ বসিরহাটের প্রার্থী রেখা পাত্রের নামে যখন অভিযোগ উঠেছিল যে গ্রামের মহিলারা অভিযোগ করেছিলেন যে আমরা রেখা পাত্রকে ভোট দেব না, তারপরে যে ভোল বদল 180 ডিগ্রি ঘুরে যে আমরা বক্তব্য শুনেছিলাম তারই কিন্তু প্রতিধ্বনি শোনা যাচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্রে। যে 4টে মুখকে কিন্তু দেখা গেছিল ভিডিওতে, যারা অভিযোগ করেছিলেন যে এই প্রার্থীকে আমরা মানছি না, তারাই কিন্তু আজকে 180 ডিগ্রি ঘুরে তারা কিন্তু দাবি করছেন যে তারা বিজেপির সঙ্গেই রয়েছেন। ফলে লোকসভা নির্বাচনের আগে কিন্তু একটা বিশাল বড় ড্যামেজ কন্ট্রোল বলা যেতে পারে সঞ্জিতা। একেবারে অর্কজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু আবারও চলে যাব স্বপন বাবুর কাছে। স্বপন বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি ইতিমধ্যে প্রচারও করছেন, জনসংযোগ করছেন, সাধারণ মানুষের কাছে, বারাসাতের যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছে যাচ্ছেন, ঠিক তাদের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছে? দেখুন, আমি বিগত 3 দিন ধরে প্রচারে বেরিয়ে যেটা বুঝতে পারছি, মানুষের স্বতঃস্ফূর্ত এত খুব ভালো সাড়া নির্বাচনে আমরা এর আগে খুব কম দেখেছি। মানুষ এগিয়ে আসছে আমাদের জন্য, মুখিয়ে এসে যে কবে ভোট হবে আর কবে আমরা বদ্ধভূলে ভোট দেব, আর 4 তারিখে রেজাল্ট পাওয়ার পরে আমরা আনন্দ উপভোগ করব। আমার কাছে মানুষের ফিলিংস এটাই মনে হচ্ছে, মানুষ একদম প্রস্তুত রয়েছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। একেবারে আরও একটি বিষয় স্বপনবাবু, যেখানে আপনি যদি যেতেন, যেখানে আপনি বলছেন 200% আশাবাদী, সংসদে যাবেন, ঠিক বারাসাতবাসীর জন্য কি কি বিষয় সেখানে তুলে ধরবেন? একদম খুব ভালো প্রশ্ন একটা। আমরা সকলেই জানি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা পরিসংখ্যানগত, অর্থনীতি এবং শিল্পে এই পশ্চিমবঙ্গ সব থেকে এগিয়েছিলাম আমার মনে হয়। তো তার পরবর্তীতে 3টি দল সরকার গঠন করেছে, কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস। তো 3টি দলের শাসন ব্যবস্থার উপরে ভিত্তি করে পশ্চিমবঙ্গ বর্তমানে শিল্প, কলকারখানা টোটালে বন্ধর দিকে, 6 লক্ষ কোটি টাকার উপরে ঋণ, কর্মসংস্থান নেই। আর করোনাকালে আমরা দেখতে পেয়েছি বাংলার থেকে প্রায় 50 লক্ষর বেশি পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গিয়েছে। অবভিয়াসলি সেই সব রাজ্য বেশিরভাগ বিজেপি শাসন করে, তাই সেখানে শিল্প, কলকারখানা এবং কর্মসংস্থান আছে। আপনাদের বা বাংলাভাষীর অনেক ঘরের ছেলেমেয়েরা সেখানে কাজ করে তাদের পরিবারকে চালায়। তো এখানে ভারতীয় জনতা পার্টি আসলে বা বাংলায় ক্ষমতা আসলে বাংলায়ও শিল্প, কলকারখানা হবে, এটা আমরা আশা করতে পারি। এবং বাংলার এই দুর্দশা ফেরাতে পারে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি। 3টি দল আমরা যেহেতু দেখে ফেলেছি, অন্য রাজ্যের তুলনায় আমরা মোদি গ্যারান্টিকে সামনে রেখে মোদি যেটা বলে সেটা করে দেখায়, সেটা আমরা সকলেই জানি। সেটা 3 তালাক হোক, ধারা 370 হোক, 35 এ হোক, এবং রাম মন্দির 500 বছরের অপেক্ষা, যেটা অযোধ্যায় রাম মন্দির আমাদের নির্মাণ হয়েছে, রামলালার মূর্তি স্থাপিত হয়েছে, যেটা সমগ্র সনাতনী এবং হিন্দু মানুষের আবেগের বিষয়। এবং সবথেকে বড় কথা, বারাসাতে বহু উদ্বাস্তু সমাজের মানুষ বসবাস করে। সেই উদ্বাস্তু সমাজের মানুষের জন্য 2014 সালে নরেন্দ্র মোদীজি বলে গিয়েছিলেন আমরা উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব প্রদান করব। পরবর্তীতে 2019-এর আবার ক্ষমতা আসার পরে সেটা লোকসভায় পাশ করা হয়। সেই বিল ইমপ্লিমেন্ট করে বর্তমানে বিল সারা ভারতবর্ষ জুড়ে লাগু করে দেওয়া আছে এবং নিঃশর্ত নাগরিকত্ব সবাই পাবে। শাসক দল
এই পশ্চিমবঙ্গের শাসক দল এবং ভারতবর্ষের যারা বিরোধী দল আছে তারা যে অপপ্রচার করছে সেই অপপ্রচারে কোনো কাজ হবে না। এতে উদ্বাস্ত মানুষেরা খুব খুশি। উদ্বাস্ত মানুষের 99% ভোট ভারতীয় জনতা পার্টি পাবে এবং এই বারাসাতে 24% উপরে বা প্রায় 30% এসসি বা মধ্য সমাজের ভোট আছে। আর আমি একজন মধ্য ঘরের ছেলে, মতুয়াদের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে, সম্পর্ক আছে। সেই ভোট আমরা আশা করি মতুয়ারা 99% ভোট ভারতীয় জনতা পার্টিকে দেবে, পদ্মফুল প্রতীক চিহ্নে দেবে, নরেন্দ্র মোদীর উপর আস্থা ভরসা রেখে দেবে। এর জন্য জয়ের জন্য আমরা যেমন নিশ্চিত, তেমন নরেন্দ্র মোদীর উন্নয়নের যে কথা, সেই উন্নয়ন যে আমরা তার সৈনিক আমরাও করব, এটা আপনারা সকলে আগামী দিন দেখতে পাবেন। আর এছাড়া আমাদের কাছে বিকল্প রাস্তা নেই। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, বারাসাতের কথা ভেবে আমরা ভারতীয় জনতা পার্টিকেই চুজ করব, নরেন্দ্র মোদীর হাত শক্ত করব, ভারতবর্ষকে শক্তিশালী করব। এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তাই সকলকে আবেদন করব, আগামী যে নির্বাচন এবং ভোটের দিন আসছে, সকলে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা রেখে আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা রাখছি আপনারা এটুকু কমসে কম। একেবারেই স্বপন বাবু, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, তার কিছু প্রশ্ন রয়েছে আপনার জন্য। হ্যাঁ স্বপনবাবু, আমার যেটা প্রথম প্রশ্ন, আপনি বারাসাতের প্রার্থী হিসেবে আপনি জয়ের ব্যাপারে আশাবাদী এবং আপনারা বলেন আপনাদের দল অবশ্যই ভারতীয় জনতা পার্টি একটা জাতীয় দল এবং আপনারা দাবি করেন যে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে, গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে এই রাজ্য থেকে আপনারা কম বেশি প্রায় 38 থেকে 39% ভোট আপনারা পেয়েছিলেন। কিন্তু বারাসাত যখন প্রার্থী চয়নের ক্ষেত্রে যখন প্রশ্ন আসছে, তখন কেন একজন সিটিং এমএলএকে একটা সাংসদ পদের জন্য প্রার্থী করতে হচ্ছে? আপনারা কি কোনো মানে ভালো প্রার্থী আপনারা কি খুঁজে পাচ্ছিলেন না? কারণ বারাসাতে তো অনেক হেভিওয়েটের নাম উঠে আসছিল, অনেক সেলিব্রিটির নাম উঠে আসছিল। সেখান থেকে দাঁড়িয়ে কেন একজন সিটিং এমএলএকে আপনার পার্টির দরকার হলো? তাকে কেন প্রার্থী করা হলো? বর্তমান পশ্চিমবঙ্গে যে রাজত্ব চলছে, রাজত্ব তো নয়, অরাজত্ব চলছে, তাদের মোকাবেলা করার জন্য একটু শক্ত মানুষের প্রয়োজন ছিল। তার জন্য দল হয়তো মনে করেছে যে এই 15 বছরের দুর্নীতির আখড়াকে উখড়ে ফেলার মতন যার সাহস আছে, ক্ষমতা আছে, তাদের কাজে লাগিয়ে আমরা এই বাংলার মানুষকে মুক্তি দিতে চাই, মানে বাংলার মানুষকে পরিত্রাণ দিতে চাই। বাংলার মানুষ মুখিয়েছে, ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছে, যাতে তারা এবার ক্ষমতায় এসে নরেন্দ্র মোদীর হাত শক্ত করুক আর আমরা নিজেরাও এই বাংলার যে তালিবানি শাসনের থেকে মুক্তি পাই। মানে আপনি যেটা বলছেন যে একজন শক্ত প্রার্থী দরকার ছিল, কিন্তু সেটা আপনাদের দল আপনাকেই মনে করেছে, তাই তো? একদম তৃণমূলের চোরেদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার মতন সাহস স্বপন মজুমদারের আছে। আর আমি কোনো হারমাত বাহিনীদের কাছে মাথা নত করে লড়াই করার মানসিকতা রাখি না। সাধারণ মানুষের সঙ্গে আসি, সাধারণ মানুষের সঙ্গে থাকব, আর তাদের নিয়ে আমাদের মূল লড়াই, মূল যাত্রা, তাদের ভবিষ্যৎ, তারা যাতে ভালোভাবে থাকতে পারে সেটা সুনিশ্চিত করা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আর সেইভাবেই আমরা সকলকে নিয়ে একসঙ্গে চলবো এবং কাজ করব। একেবারেই অর্কজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন তারা ঠিক কি বলেছেন এক ঝলক দেখে নেব। তৃণমূলের গুন্ডারা আমাকে কুপিয়েছিল, এটা আপনারা অনেকেই জানেন, এই বিষয়ে অবগত আছেন। তারপরে বর্তমান যে পরিস্থিতি, এই লোকসভা 17 নম্বর বারাসাত লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন, উড়িয়ে নিয়ে এসে এই কেন্দ্রে দাঁড় করিয়েছেন স্বপন মজুমদার মহাশয়কে। উনি একজন ড্রাগ মাফিয়া। বিভিন্ন কেস আমরা চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি, পেপারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এইরকম একটা প্রার্থীকে কিভাবে আমরা এনার হয়ে ভোট প্রচারে যাব,
আমরা নিজেরাই লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারছি না। আমরা বুথের কার্যকর্তা, আমরা বুথ লেভেলের মানুষ, তো আমরা এই সকল প্রার্থীর জন্য পাড়ায় পাড়ায় বেরোবো কীভাবে? এগুলোকে দেখতে বলুন উপর পোস্টের পজিশনের মানুষদেরকে। এবং আমি মাননীয় নরেন্দ্র মোদীজিকে বলতে চাচ্ছি যে বারাসাতে ভূমিপুত্র দিন, যাতে প্রত্যেকটা মানুষ, মানে বিশেষ করে আমরা গ্রাউন্ড লেভেলের মানুষ, যেন তার স্বার্থে হাঁটতে পারি এবং সেও আমাদের জন্য এগিয়ে আসতে পারে। নমস্কার। আমি ডাক্তার সুভাষ রায়, বারাসাত লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে অশোকনগর বিধানসভার কো ইনচার্জ আছি। বিজেপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কাজ করছি, বিজেপির সক্রিয় কার্যকর্তা। 1984 সালে এবিপি দিয়ে শুরু, তারপরে বিজেপির বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছি। লাস্ট মিউনিসিপ্যাল ইলেকশন, বারাসাত মিউনিসিপ্যাল ইলেকশনের কনভেনার ছিলাম। এই মুহূর্তে ইনচার্জ বারাসাত লোকসভা কেন্দ্রের অশোকনগর বিধানসভার কো ইনচার্জ। দুর্ভাগ্য হচ্ছে যে আমরা প্রথম থেকে যে দাবিটা করে আসছিলাম যে বারাসাতের মধ্যে যে কোনো একজন ক্যান্ডিডেট হোক বারাসাত লোকসভা কেন্দ্রে, যিনি বারাসাতের ভূমিপুত্র হবেন। দ্বিতীয় যে দাবিটা আমাদের ছিল যে একজন শিক্ষিত রুচিশীল ভদ্রলোক। একবারে স্বপনবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, যারা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তারা আগে একরকম কথা বলেছেন, তারপর দেখা যাচ্ছে যে 180 ডিগ্রি ঘুরে গেলেন, ঠিক কি বলবেন এ বিষয়ে? দেখুন, আমার মনে হয় আমি এই ভিডিওগুলো এখন দেখলাম, এর আগে সেভাবে দেখিও নি, তো এদের দেখে মনে হচ্ছে না এরকম, আমাদের যদি সিক্স সেন্স কাজে লাগাই, যে এদের দিয়ে বলানো হয়েছে এবং এদের চাপে ফেলে বলানো হয়েছে। এদের মুখের ভাষা এবং ভিডিওর কোয়ালিটি দেখে সেটাই মনে হলো আমাকে, পরিকল্পনা করে করা হয়েছে এটা। তো তারা সত্যতা নিজের মুখ থেকে স্বীকার করেছে। আসলে টিএমসি একটা কুচক্রী দল। আমরা বিভিন্ন সময় দেখেছি বিজেপি যদি কোথাও কোনো সভা করে তার আগের দিন ঠিক একদম যত ফ্ল্যাগ ফেস্টুন আছে তৃণমূলের, সেই সবার আশেপাশে পুরো ভরে লাগিয়ে দেয়। এটা নতুন কিছু নয়, কুৎসা রটানো এদের ব্লাডে মিশে গিয়েছে। টিএমসির এটা ধর্ম মনে করি ওরা। তো এ নিয়ে সারা বাংলার মানুষ জেনে গিয়েছে। আর এটা যে কুৎসা, এটা যে ঘটনা ঘটানো হয়েছে, সেটা আর একবার এই আপনাদের সামনে প্রমাণিত হলো। বারাসাতের মানুষ জানবে, বাংলার মানুষ জানবে, আর টিএমসির চরিত্র কি সেটা মানুষ জেনে গেল। একদম স্বপনবাবু, যে বিষয়টি জানবো, যে যারা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তারা জনসমক্ষে বলছেন যে তারা বিজেপির হয়ে কাজ করবেন, তাহলে আপনি আগামী দিনে তাদেরকে নিয়ে কাজ করবেন, কি বলবেন? অবশ্যই, তারা বিজেপির কার্যকর্তা, তাদের নিয়ে অবশ্যই কাজ করব। আর তাদের তো ভয়ে চাপে ফেলে, আর ওই দিন আমি যেটুকু শুনলাম হোলির দিন ছিল, কিছু ওয়াইন টাইন নিয়েছিল মনে হয় তারা, যেটা বলল। তো স্বাভাবিক ওই সময় অনেক সেন্স কাজ করে না, তাদের আরও চাপের মুখে ফেলে দিয়ে এগুলো করানো হয়েছে। এটা আমার মনে হয় ভালো মানুষের কাজ হতে পারে না। যে বা যারা করিয়েছে তাদের এই ধরনের নোংরা রাজনীতি না করলেই ভালো হতো। আমি চাইলে মানহানির মামলা করতে পারতাম, যে মানে বয়ানগুলো মিডিয়ার আমি দেখে শুনলাম। তো এই ছোটো মোটো বিষয়ে বাংলার মানুষ জানে যে আমরা কি আর তারা কি, আমরা এই নিয়ে আর এগোতে চাইছি না। একেবারেই আমার শেষ প্রশ্ন আপনার জন্য, বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আপনি, ঠিক বারাসাতবাসীর উদ্দেশ্যে কি বলবেন? বারাসাতবাসীর উদ্দেশ্যে আমার একটাই প্রার্থনা, আপনারা আপনার মূল্যবান ভোটটি ভারতীয় জনতা পার্টির পক্ষে করবেন এবং ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ এতদিন দেখেছেন, যশস্বী প্রধানমন্ত্রী, তার যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, না আমি ঘুষ খাবো, না আমি কাউকে খেতে দেবো, আর যারা খাবে তারা জেলখানায় যাবে। তো এইসবে আমরা বিশ্বাসী। আগামী দিন আপনার এই মূল্যবান ভোটটি নিয়ে ভারতবর্ষ শক্তিশালী হবে, নরেন্দ্র মোদীর হাত শক্ত হবে, আর তার নেতৃত্বে আমরা এখানে সকলে আপনাদের উন্নয়নের কাজ করব এবং এই বারাসাতে যা উন্নয়নমূলক কাজ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, সেই সবগুলো করা হবে। এটা আপনাদের কাছে আমি অঙ্গীকার করছি এবং আগামী দিন সেটা করে দেখাবো। একেবারেই
অনেককে ধন্যবাদ জানাবো প্রত্যেককে। এতক্ষণ নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, অর্কজ্যোতিকে ধন্যবাদ। এবং ঠিক তার পাশাপাশি আমাদের সঙ্গে সরাসরি সময় কলকাতা স্টুডিওতে উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী স্বপন মজুমদার বারাসাত লোকসভা কেন্দ্রের। আপনাকেও অনেক ধন্যবাদ জানাবো এবং এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আরো অসংখ্য ধন্যবাদ। ঠিক তার পাশাপাশি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি পুরন্দরকেও ধন্যবাদ জানাবো। এবং প্রত্যেকটা দর্শক বন্ধুকে বলবো যে আপনারা দেখতে থাকুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।